এখন আপনি ভালো করে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত আপনার। আপনি কি কোরআন ভালো করে পড়বেন কি পড়বেন না? যদি পড়তে চান জি। তাহলে এখন যে সময়টা আছে কাজে লাগান। বাস। আমরা কিন্তু দেখেন, একটা নিয়মকে একবার না কতবার বলতেছি। দেখেন, এটা হচ্ছে আমাদের সাধারণত সূচিপত্রের মধ্যে মাখরাজ, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ পরিচিতি, আমরা নকশার মাধ্যমে হরফগুলো চিনেছি। হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। জবরের উচ্চারণ বাংলা আকারের মতো, জেরের উচ্চারণ বাংলা রস্বীকারের মতো, পেশের উচ্চারণ বাংলা রস্যুকারের মতো। আহ জবরের উচ্চারণ বাংলা 8টি হরফ ব্যতীত, যে 8টি হরফের মধ্যে আকার আসবে না। তানবিন, তানবিন হচ্ছে হরকতের বড় ভাই। বড় ভাই বলছিলাম, মনে রাখার জন্য। হরকতের বড় ভাই হচ্ছে তানবিন। যে এটাও উদাহরণ দিয়ে বলেছি, মনে করেন এক জায়গায় 3টা বস্তা আছে। এখন দুই ভাই গেছে বস্তা আনার জন্য, একটা বড় ভাই, একজন হচ্ছে ছোট ভাই। এখন মনে করেন এখানে যারা আছেন আপনারা হচ্ছে বড় আর সাথে ছোট। এখন আপনি কি করবেন? এখন 3টা আছে, ছোটটাকে 2টা দিবেন, আপনি একটা নিবেন নাকি? এটা করবেন কেউ? হ্যাঁ, বড় ভাই 2টা নিবে। যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকে 2টা নিবে, ছোট ভাইকে একটা দেওয়ার চেষ্টা করবে। আহ এখন হরকত, হরকতের বড় ভাই বলছে তানবিনকে। এখন তানবিন আমরা দেখেছি যে হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ। এখন যেহেতু তানবিন বড় ভাই, তার মানে 2টা নিবে। দু জবর দু জের দু পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ হরকতের উচ্চারণ প্লাস দন্ত ন। বাস, দুটো ভালো করে ক্লিয়ার করবেন। এক নিঃশ্বাসে হরকতের উচ্চারণটা আগামীকালকে বাসায় প্র্যাকটিস করবেন। এক নিঃশ্বাসে যেন 8 থেকে 10 বার করে হয় সবার। আগামী কালকে আমি সবার পড়া নিব। আগামী ক্লাসে আমি পড়াবো না, চেষ্টা করবো আপনাদের পড়া নেওয়ার জন্য শুধু। এক নিঃশ্বাসে 8 থেকে 10 বার করে হরকত তানবিন। হরকত পড়বেন এক নিঃশ্বাসে 10 বার কমপক্ষে চেষ্টা করবেন। তানবিন, তারপর এক্সাম্পল গ্রুপ পড়বেন। জজম বা সাকিন একই জিনিস। জজম বা সাকিন। আহ জজম হচ্ছে হরফের উপরে কুল চিহ্ন বা বাঁকা চিহ্ন। হরকত তানবিন জজম তাসদিদ 4টা রুলস। আমরা দেখেন জেনারেলে পড়াশোনা করছেন অনেকেই, একটা রুলস দেখেন কত পড়তে হয়। সাধারণ একটা জিনিসের জন্য কতগুলো রুলস পড়তে হয়। সাধারণ একটা জিনিসের জন্য একটা পার্টের মধ্যে দেখবেন অনেক রুলস থাকে। আমরা এই এত বিশাল একটা কোরআন, এত বিশাল একটা কোরআন, দুনিয়াতে এমন কিছু নাই যে কোরআনের মধ্যে নাই। বুঝছেন? সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, এমনকি দুনিয়ার পরবর্তী জীবনও কেমন হবে, সমস্ত বিষয় এই কোরআনের মধ্যে। আর পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে যার মধ্যে এত কিছু আছে। এত বিশাল একটা কোরআন আমরা শিখবো, এটার জন্য সামথিং কিছু আমরা রুলস শিখতে পারবো না? জি। হরকত তানবিন জজম তাসদিদ এই 4টা রুলস কিয়ামত আগ পর্যন্ত কেউ ভুলবেন না। ভুলে গেছেন তো কোরআন পড়া শেষ আপনার। এই রুলস গুলো ভুলে গেছেন মানে আপনার কোরআন ভুলে গেছেন, বাস শেষ। হরকত তানবিন জজম তাসদিদ। জজম হরফের উপর গুল চিহ্ন অথবা বাঁকা চিহ্ন কি জজম বলে। জজম হলো হরফটা বলছি আমরা যে আগাছার মতো, এটা অন্যের সাহায্য ব্যতীত লতা গাছের মতো উপরে উঠতে পারে না, উচ্চারিত হতে পারে না। যেমন এটা পূর্বের হরকতায় সেটাকে ধরবে। আর তাসদিদ হচ্ছে জজমের বড় বোন। হরকত জজমকে পড়বে একবার, তাসদিদ বড়, তাকে পড়বে 2 বার। জজম হচ্ছে, তাসদিদ হচ্ছে হরফের উপর 3 দাঁতওয়ালা চিহ্ন। 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। যখন কোনো হরফের উপরে তাসদিদ আসবে তখন ওই হরফটাকে আমরা 2 বার পড়বো। প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে। এখন এটাও মনে রাখতে হবে, যেখানে তাসদিদ দেখবেন সেখানে হরকত আসবে, এক জবর এক জের এক পেশ অবশ্যই আসবে। কিন্তু যেখানে জজম আসবে সেখানে হরকত আসবে না, দ্বিতীয়বার পড়ার মতো কোনো সুযোগ থাকবে না। কিন্তু যে হরফের উপর তাসদিদ আসবে ওইটার মধ্যে একটা জবর অথবা জির অথবা পেশ অবশ্যই আসবে, দ্বিতীয়বার পড়ার মতো সুযোগ আছে। প্রথমবার তো জজমের মতো পড়ছি, দ্বিতীয়বার তার মধ্যে একটা হরকত থাকবে, ওই হরকত দ্বারা পড়বো, বাস শেষ। তারপর মদ শিখছি, গুন্না শিখছি। মদ হচ্ছে লম্বা করে পড়া। মদের হরফ হচ্ছে 3টা, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জসমলা ইয়া, পেশের পরে জসমলা ওয়াও, তারপর খারাজ জবর খারাজের উল্টা পেশ। এই 6টা অবস্থার মধ্যে হরফগুলোকে লম্বা করে পড়তে হয়। তারপর আরেকটা শিখাইছি যে মোটা চিহ্ন, এরকম একটা চিহ্ন যখন থাকবে
তখন ওই হরফটাকে আমরা একটু বেশি লং টাইম, বেশি পরিমাণ লম্বা করব। তারপর গুন্না, গুন্না শিখাইছি সহজে মাত্র 4টা 5টা রুলস এর মাধ্যমে। এত বিশাল কোরআনের গুন্নাগুলো শেষ। গুন্নার রুলস আমরা পড়ছি 5টা, তার মধ্যে 4 নম্বর রুলসটা বাকি রয়েছে আমাদের। তো 4 নম্বর রুলসটা আমি আরো অনেক আপনাদেরকে দেওয়ার পর চিন্তা করলাম যে এটা এখানে পড়াবো না, এটাকে আরো সহজ করে পড়াবো। এখানে 4 নম্বর রুলসের মধ্যে 15টা হরফ। তো 15টা হরফ যদি আমরা না শিখি, এর বিপরীত 4টি হরফ শিখি, বাস হয়ে যায়। তাহলে বিপরীতটা শিখলে আমরা ওইটা হয়ে যেতেছি, ওইটা আমরা শিখাবো। গুণনা হচ্ছে কিছু সময় ধরে রাখা, আওয়াজকে কিছু সময় হোল্ড করে রাখা। আর গুণনার 5টা রুলস এর মধ্যে প্রথম রুলস হচ্ছে নুন অথবা মিমের উপর তাসদিদ হলে গুণনা করতে হবে। যেমন আন্না, বান্না, তান্না, আম্মা, ইম্মা, উম্মা, এরকম। আর 2 নম্বর রুলস নুন সাকিন অথবা তানবিনের পরে 8 হরফ, হামজাহা, আইন হা, গইন খ, র লাম। এই 8টা হরফের যে কোনো একটা হরফ আসলে গুন্না ছাড়া পড়তে হবে, আর অন্য যে কোনো হরফ আসলে গুন্না করতে হবে। বাস শেষ। 2 নম্বর রুলস। 3 নম্বর রুলস নুন সাকিন, মনে করেন আজকের এই ক্লাসটা হচ্ছে মাস্টার্স ক্লাস, আমাদের সারাংশ সমস্ত কিছুর। 3 নম্বর রুলস, 3 নম্বর রুলস হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পরে শুধুমাত্র বা হরফ আসলে দন্তন্যটা ম হয়ে যাবে। হ্যাঁ, 4 নম্বর রুলসটা তো বাদ গেছে। আর 5 নম্বর রুলসটা হচ্ছে মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে, আর অন্য কোন হরফ আসলে গুণনা হবে না। মিম সাকিন কাকে বলে? জজমালা মিম কি, মিমের উপর যখন জজম আসবে তখন এটাকে মিম সাকিন বলা হবে। আচ্ছা, ওয়াকফ সর্বশেষ শিখছি আমরা। আহ, এটা আমরা বলছি যে কোরআন তেলাওয়াতে যেখানে নিঃশ্বাস ছাড়বো, যেখানেই, ওইটাকেই বলা হয় ওয়াকফের স্থান। যেমন আকাশ এবং বাতাস, দুই বন্ধু, আকাশ দাওয়াত দিছে বাতাসের বাড়িতে, বাতাস আকাশকে দাওয়াত দিছে তার বাড়িতে। এখন কি করবে মনে করেন, আকাশের বাড়ি হচ্ছে এটা, বাতাসের বাড়ি হচ্ছে এটা। এখন চিন্তা করলো যে আহ দাওয়াতে যাবে। এখন আকাশ না করছে কি, বাসা থেকে বের হয়েছে দাওয়াতের উদ্দেশ্যে। এখন বাসায় আয়সা, আহ, মনে করেন যে তার বাসার কাছাকাছি আয়সা এখন চিন্তা করতেছে আমি যে যাইতেছি, এখন তো তার বাসায় কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন, ঠিক আছে, যেটা আমরা সাধারণ করে থাকি। এখানে এসে করছে কি, আকাশ স্টপ করছে, একটা দোকানে ব্রেক করছে, বুঝছেন? এখান থেকে রওনা করছে বাতাসের বাড়িতে। এখন এসে এখানে দোকানে একটু স্টপ করছে, কোনো কিছু নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যাবে আর কি। তো এখন এই স্টপ করছে, থামছে, এটাকে বলা হয় ওয়াকফ। ঠিক কোরআন তেলাওয়াতও আমরা যখন থামবো, নিঃশ্বাস ছেড়ে দিব, এটাকে বলা হয় ওয়াকফ, বাস শেষ। এখন কোন ক্ষেত্রে ওয়াকফ করা যাবে না, আর কোন ক্ষেত্রে ওয়াকফ করতে হবে, আর কিছু ক্ষেত্রে ওয়াকফ করতেও পারবো, নাও করতে পারবো। মিম থাকলে ওয়াকফ করতে হবে, আয়াতের মধ্যে ছোট্ট একটা মিম চিহ্ন অথবা গোল চিহ্নের উপর যখন মিম থাকবে তখন ওয়াকফ করতেই হবে, ওয়াকফে লাজেম, বাধ্যতামূলক। তারপরে ওয়াকফের আরো কিছু অবস্থা আছে, ওইটার জন্য এক্সট্রা ফাইল দিব বলছি, বাস শেষ। তো এই হচ্ছে আমাদের, দেখেন কয় মিনিট, অল্প সময় আমাদের সমস্ত ক্লাসের সারাংশ শেষ, সমস্ত কোরআন শিখে ফেলছেন। তারপরও যদি না শিখতে পারেন তাহলে কিভাবে হবে? হুম, হবে এটা কিভাবে? আচ্ছা, এখন আমরা দেখি আর কি দেখাবো, বুঝতে পারতেছি না, বাসায় না বলে কিভাবে হবে। আচ্ছা, সংক্ষেপে দেখে যাই। এই 40 মিনিট মিনিট আর লাস্ট 40 মিনিট আজকে আমরা কোরআন থেকে পড়বো, ঠিক আছে? লাস্ট 40 মিনিট, পরবর্তী লিঙ্গে আমরা কোরআন থেকে পড়বো। হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আমরা আরো বলছি যে এই সমস্ত 4টা রুলস কে, হরকত, জজম, তাসদিদ, তানবিন, চার, কি কথা বলতেছি, কথা বলি না বলতো, এই 4টা রুলস কে একটা খাতায় নোট করবেন, একটা পৃষ্ঠার মধ্যে। তারপর আহ এই রুলস গুলো সারাদিন পড়বেন, যেন রুলস গুলো কোনো সমস্যা না হয়, রুলস গুলো যেন আপনার কাছ থেকে ছুটে না যায়। আপনি হরকত ভুলে গেছেন মানে কোরআন ভুলে গেছেন, তানবিন ভুলে গেছেন মানে আপনি কোরআন ভুলে গেছেন, জজম ভুলে গেছেন মানে আপনি কোরআন ভুলে গেছেন, আপনি তাসদিদ ভুলে গেছেন মানে আপনি কোরআন ভুলে গেছেন, বাস। কারণ এই রুলস গুলো বাকি রেখে আপনি কখনোই কোরআন পড়তে পারবেন না, এটা সম্ভব না।
এজন্য এটা ভালো করে খেয়াল রাখবেন, রুলস গুলো ভুলবেন না কখনো। মনে করেন যারা জেনারেলে পড়াশোনা করছেন, যখন আপনারা ম্যাথ করেন, ম্যাথে যে রুলস সূত্র, যদি সূত্র না জানেন, কেমন পর্যন্ত আপনি ম্যাথ করতে পারবেন না। মুখস্থ করে কয়টা করবেন? একটা অঙ্ক না মুখস্থ করেছেন, করে ফেলছেন, কিন্তু আরো অন্যগুলো বাকিগুলো পারবেন না। আর যখন আপনার সূত্র জানা থাকবে, নিয়ম জানা থাকবে, তখন এই একই ক্যাটাগরির যত ম্যাথ দেওয়া হোক, আপনার কাছে কোনো সমস্যা হবে না, আপনি পারবেন। তো এর জন্য সূত্র ভুলে গেলে আপনি অঙ্ক ভুলে গেছেন, সূত্র ভুলা যাবে না, নিয়ম ভুলা যাবে না। আচ্ছা, জবর হরফের উপরে কোনাকুনি চিহ্ন, এটা সাধারণত বাংলা আকারের মতো হবে। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি বাংলার যে অক্ষরগুলো চেনেন কিন্তু কারক জানেন না, আপনি বাংলা পড়তে পারবেন? কেউ পারবেন পড়তে? হ্যাঁ, পারবেন না। এমন ঠিক তেমনি হরকত না জানলে আপনি আরবি পড়তে পারবেন না। জের, জেরের উচ্চারণ বাংলা রস্যিকারের মতো হবে, পেশের উচ্চারণ বাংলা রস্যকারের মতো হবে। তো জবরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যে 8টি হরফের মধ্যে আকার আসবে না, যে উচ্চারণ ঠিক একই উচ্চারণ থাকবে এখানে। যেমন আ, বা, তা, সা আকার আসতেছে, যা, হা আকার, হা হা হা, খ আকার নেই, খ। তারপরে এগুলো তো অনেক পড়াইছি, একদিন দুদিন না। এখানে পড়াইছি মদ, হরকত। প্রথমটা হচ্ছে হরকত, দ্বিতীয়টা হচ্ছে মদ। হরকত হচ্ছে দ্রুত পড়তে হবে, মদ হচ্ছে লম্বা করে পড়তে হবে। জবরের পরে খালি আলিফ, মদের হরফ লম্বা করতে হবে, রুলস গুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। বা, বা, তা, তা, একই উচ্চারণ, একই উচ্চারণ হবে, শুধু একটা লম্বা হবে, আরেকটি কি হবে, ফাস্ট হবে, দ্রুত হবে। সা, সা, যা, যা। আমাদের আজকের এই ক্লাস কিন্তু লাস্ট ক্লাস। আচ্ছা, এই যে এগুলো লম্বা হবে, জেরের পর জজম ওয়ালা ইয়া, জজম ওয়ালা ইয়া আসছে লম্বা। বি, তি, 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 এটা দ্রুত হবে। আচ্ছা, এই যে এগুলো, প্রথমটা দ্রুত হরকত, দ্বিতীয়টা মত লম্বা করতে হবে, পেশের পরে জজমলা ওয়াও লম্বা করতে হবে। খারাজ জবর খারাজের উল্টা পেশ লম্বা করতে হবে। তানবিন, দুই জবর দুই জির দুই পেশকে তানবিন বলে। বড় ভাই হরকতের, তানবিনের উচ্চারণ হরকতের উচ্চারণ প্লাস দন্তন্য। আনবান তানসান, আয়ের সাথে একটা দন্তন্য লাগাই দিব। বি, বি এর সাথে একটা দন্তন্য লাগাই দিব। তু, তু এর সাথে একটা দন্তন্য যোগ করে দিব, বাস এনাফ। আনবান জজম বা সাকিন। হরফের উপর বাঁকা চিহ্ন অথবা গোল চিহ্নকে জজম বলে। হরফের উপর বাঁকা চিহ্ন অথবা গোল চিহ্নকে জজম বলে। জজমওয়ালা হরফ, জজমওয়ালা হরফ, যে হরফের জজম থাকবে, যে হরফের সাথে জজমের সম্পর্ক থাকবে, ওইটাকে বলা হবে জজমওয়ালা হরফ। জজমওয়ালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে, এই যেটা জজমওয়ালা হরফ। যেরকম রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, দুধওয়ালা, যার সাথে যা ওই কথার একটা সম্পর্ক হয়, তাকে ওই ওয়ালা বলে আমরা ডাকি। যে হরফের সাথে জজমের সম্পর্ক তৈরি হবে, ওইটাকে আমরা জজমওয়ালা হরফ বলবো। যেরকম এটা হরকতওয়ালা হরফ, কেন? এটা হরকতের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পেরেছে। আচ্ছা, জজমওয়ালা হরফ বলছি কি আগাছার মতো, এটা উপরে উঠতে গেলে কারো সাহায্য প্রয়োজন হয়। আচ্ছা, যেমন মনে করেন এখানে প্রথম হরফ যেটা বা, বা আচ্ছা, এগুলো শেষ তাসদিদ। হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে। যেখানে তাসদিদ থাকবে সেখানে অবশ্যই একটা হরকত থাকবে, কিন্তু যেখানে জজম থাকবে সেখানে হরকত থাকবে না, দ্বিতীয়বার পড়ার মতো কোনো সুযোগ নেই। যেমন আমরা পড়াইছি এখানে আব, বা, আব, বা, আব, জজমের মতো বাকি পড়ছি আব। এখন দ্বিতীয়বার তার নিজ জবর দিয়া বা, আব বা, আব, নিজের জের দিয়ে আব্বি, আব, বু, আব্বু। আচ্ছা, এই যে কল্লা, কফ লামকে দূর, জাহিদ হাসান ভাই জিজ্ঞেস করছিল গত ক্লাসে, এই যে এটা যখন এরকম চিহ্ন দেখবেন, এটা এত পাওয়ার, এটা কোনো নিয়ম মানবে না। যে আমরা বলছি সাধারণত মদের হরফের পরে তাসদিদ অথবা জজম আসলে মদের হরফ বাদ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে এই যে এখানে দেখেন, জবরের পরে খালি আলিফ মদের হরফ, কিন্তু তারপরে কি আছে, তাসদিদ ওয়ালা হরফ। দেখেন যা লম্বা হবে, খারা জবর যা, লি, লি এই লামটা দ্রুত হবে, লি। এই কাফ এই লামকে ধরবে, জজম। কাল, যা, লি, কাল, যা, লিকাল। যাটা লম্বা হবে, লি দ্রুত হবে, কাল থাপ করে ধরে ফেলবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। মাক্কিয়া এবং মাদানিয়ার মধ্যে এই পার্থক্যটা হচ্ছে যে
মাদানিয়া সূরা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 সালে যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করছে, আর হিজরতের পর থেকে যে সূরাগুলো নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায়ের আগ পর্যন্ত, ওই সূরাকে বলা হয় মাদানিয়া। আর হিজরতের আগ পর্যন্ত যে সূরাগুলো নাজিল হয়েছে ওইটাকে বলা হয় মাক্কিয়া।